আর আজ ভোটের ভবিষ্যতের শুরুতেই ইডি এবং তৃণমূল কংগ্রেসের দায়ের করা যে মামলা, যে আইনি লড়াই, সেদিকে চোখ রাখবো। ভীষণ ইন্টারেস্টিং। আপনাদের মনে থাকবে আইপ্যাক যখন প্রতীক জৈনের বাড়ি অফিসে হানা দিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু জায়গাতেই গেলেন, তারপর রাজনৈতিক চাপানোতর গোটা বিষয়টা আইনি জায়গায় গড়ালো, যেখানে ইডির তরফ থেকে তড়িঘড়ি বলা হলো যে আমার কালকেই এই মামলা শুনতে হবে, কালকেই শুনানির প্রয়োজন। এবং তারপরে আমরা কি দেখলাম যে বিচারপতির এজলাসে, শুভ্রা ঘোষের এজলাসে এত হইচই হলো, তিনি মামলা পিছিয়ে দিলেন ইডির তরফ থেকে। তারপর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়া হলো, বলা হলো মামলা দ্রুত শুনানি চাই, সে আবেদন মঞ্জুর হলো না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। সুপ্রিম কোর্টে যখন বিষয়টা উঠল, ইডির তরফে মেনশন করা হলোই না। গতকাল আজ হাইকোর্টে সেই মামলা। এই মামলায় ভীষণ ইন্টারেস্টিং কয়েকটা বিষয় উঠে এলো। কি উঠে এলো? যেখানে ইডির তরফে বলা হয়েছিল, দেখুন দুটো অভিযোগ সামনে এসেছে। ইডির তরফে কি অভিযোগ করা হচ্ছে? ইডির তরফে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য হাতিয়ে নিয়ে গিয়েছেন। আর ঠিক এই জায়গা থেকে ইডির তরফে দাবি করা হয় যে তারা কোনো কিছু বাজেয়াপ্তই করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগটা ছিল, তাদের সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ ইনফরমেশন, সেটা ইডির হাতে চলে গিয়েছে। ইডির তরফে যখন জানানো হচ্ছে যে তারা কিছুই বাজেয়াপ্ত করতে পারেনি, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে এই মামলা, যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার থাকে না, ভ্যালিড থাকে না, সেই মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু একই সঙ্গে ইডি যে দাবি করেছিল যে এইটা মেনশন করার ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য তিনি নিয়ে গিয়েছেন, সেইটা মেনশন কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি বিচারকের তরফে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা কি দাঁড়ালো? কোনো রকম কোনো সেন্সিটিভ ইনফরমেশন ইডির কাছে নেই, এবং ইডি এখনো পর্যন্ত এইটা জোর গলায় বলতে পারেনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে তথ্য বাজেয়াপ্ত করেছিল, সেই তথ্য কেড়ে কুড়ে নিয়ে চলে গেছেন, সেই বিষয়টা এখনো ইডির তরফ থেকে বলা হয়নি। উল্টে 3 দিনের জন্য শুনানি মুলতুবি চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এখানেই প্রশ্ন উঠছে, যে কেন্দ্রীয় এজেন্সি এই ঘটনার পর দ্রুত শুনানির দাবি করেছিল, তারা কি করে এই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায়? কালকে সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন শোনাব। During the course of hearing, the ED had taken the point of maintainability, and for that reason Mr. Raju had taken almost 50 minutes time. Then said that nothing was seized from the office of the IPAC. Therefore, the writ petition has been disposed of since no seizure has been taken place. রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। বিশ্বজিৎবাবু, যারা আইনের ছাত্র তাদের কাছে মামলাটা ভীষণ ইন্টারেস্টিং, যেখানে ইডির তরফ থেকে বাজেয়াপ্ত হয়েছে কি হয়নি তা নিয়ে একটা আইনি বিষয় সামনে এসেছে, যেটা খুব ইন্টারেস্টিং। ফলে এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছে যে ইডি হানা দিয়েছিল, অথচ এখনো পর্যন্ত কোনো কিছুই তাদের কাছে নেই। আবার এটাও বলা যাচ্ছে না যে এখনো পর্যন্ত আইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করা হয়েছিল, ডাকাতি করেছেন, চুরি করেছেন, সেই বিষয়টা কোনো বিষয়ে দাঁড়িয়ে নেই। সাধারণ মানুষ তো অত জটিলতা বুঝবে না। তারা কি দেখেছে বিশ্বজিৎবাবু, এইরকম একটা ঘটনা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেন এই বিষয়গুলো হলো, কেনই বা ইডি গেল, কেনই বা মুখ্যমন্ত্রী গোটা বিষয়টা এখান থেকে নিলেন? প্রশ্নটা হচ্ছে চলছেটা তাহলে কি? দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি আগেও তোমাকে বলেছি যে এগুলো তো আদালতে গিয়ে বাদী বিবাদী পক্ষ শুনানির সময় তারা এই কথা বলছেন, কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, পার্সপেক্টিভ বা পার্সেপশনের কথা তুমি বলছো, ইডি তো সিসিটিভির ফুটেজ যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসপত্র নিয়ে এলেন, সেখানে ইডি কোনো বাধা দেয়নি। আবার একইভাবে সেই সিসিটিভির ফুটেজ থেকেই আমরা বুঝতে পারি যে ইডি কি নিয়েছে। অর্থাৎ সিসিটিভি যখন রয়েছে, সিসিটিভির ফুটেজ ছাড়া পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না, যে কারণে আজকে ইডি বলেছে কোনো কিছু তারা নেয়নি, সুতরাং তাদের সংরক্ষণের কোনো বিষয় নেই। আবার একইভাবে যেটা তুমি খুব গুরুত্বপূর্ণ ভাবে পয়েন্ট আউট করলে, যে মামলার জন্য দ্রুত নিষ্পত্তি হোক ইডি চাইছিল,
তাহলে কি এর মাঝে ইডি অন্য কারো ঢেলে আবার চাইছে যে একটা বিলম্বিত হোক, নাকি ইডির ভরসা হাইকোর্টে নেই, একটা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান সেখানে ইডির ভরসা নেই হাইকোর্টে, ইডি চাইছে সুপ্রিম কোর্টে ফয়সালা হোক। এই যে অনাস্থা সংবিধানের প্রতি ইডির যে অনাস্থা, এইটা কিন্তু সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখছে। বিষয়টা এটা আপনি খুব ইন্টারেস্টিং কথা বললেন যে হাইকোর্টে ইডি তাহলে খুব বেশি মুভমেন্ট চাইছে না, এই জায়গা থেকে কি ইডি এখানে মুলতবি পিছিয়ে দিয়ে বা বিষয়গুলো নিয়ে জোরদার সওয়াল করা থেকে বিরত থাকছে? তাহলে কি আমরা কালকে সুপ্রিম কোর্টে কোনো জোরদার সওয়াল দেখলে পেতে পারি? আপনি এটা বলতে চাইছেন? ইডি চাইছে সুপ্রিম কোর্টে সওয়াল হোক, কারণ সুপ্রিম কোর্ট, আমি জানি না বিচার ব্যবস্থা নিরপেক্ষ, এটা বলে জানি যে প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি, যদিও রাজনৈতিক ব্যক্তিরা বলছে এখন এটা ইলেকশন ডিরেক্টরেট হয়ে গেছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট না হয়ে, তাদের যে ভরসা, তারা হাইকোর্টকে কেন ভরসা করছে না? কি এমন জাদু আছে যেটা হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে? এই যে বিষয়টা ইডির, এটা কিন্তু সরাসরি বুড়ো আঙুল দেখানো বিচার ব্যবস্থাকে। তার কারণ একটা কথা ভাবতে হবে, ইডি এই যে মাঝখানে 72 ঘন্টা, এতে কারো একটা অঙ্গুলি হেলনে চলছে, যে কারণে তারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে হাইকোর্টকে বিশ্বাস করছে না, ভরসা করছে না, সেই সঙ্গে সঙ্গে সে ভরসা করছে কাকে? সুপ্রিম কোর্টকে সে ভরসা করছে। আচ্ছা, আমরা পরের ইস্যুতে আসি। সুপ্রিম কোর্টে কোন দিকে জলটা গড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকতে হবে। আর এইসবের মধ্যেই যথারীতি রাজনৈতিক হাওয়া চলছে, এই সমস্ত নিয়ে রাজনৈতিক তরজা চলছে। আর ভোটের আগে জঙ্গল মহলেও কিন্তু ফোকাস চলছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী ভোটের আগে খেতে যাবেন কালাঝরিয়া গ্রামে, সেখানে দুপুরে মধ্যাহ্নভোজন রয়েছে। সবরপাড়ায় যাবেন বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যের বাড়িতে মধ্যাহ্নভোজ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে থাকতে পারে যে 2021 সালে গত বিধানসভা ভোটের আগে একইভাবে এই দলিত আদিবাসীদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার একটা বেশ কয়েকটা ফটো অপ তৈরি হয়েছিল বিজেপির তরফ থেকে। অমিত শাহর ছবি, অমিত শাহ সেবার ওই জঙ্গলমহলে বাসিন্দাদের বাড়ি গিয়ে মাটিতে বসে খাওয়া দাওয়া করেছিলেন। কিন্তু এই গোটা বিষয়টা যখন নিয়ে একটা বেশ রাজনৈতিক টানাপোড়েন, কিন্তু 21-এর ভোটের পরে আবার সেই বিষয়ে তালা পড়ে গিয়েছিল। একই রকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একই কাজ করেছিলেন, এবং অমিত শাহর ওই খাওয়া দাওয়া নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এসেছিল। অনেক সময় গরিব মানুষের বাড়িতে যাই, কখনো চায়ের দোকানে যাই, কখনো রাস্তায় দেখলাম একটা খাবার দোকানে যাই। আর দুদিন পর পর আসছে, 5 স্টার হোটেলে থাকছে, 5 স্টার হোটেলে পার্টি অফিস চালাচ্ছে। কোনোদিন বাংলায় সব শুনেছি আমরা? কোটি কোটি টাকা নিয়ে আসছে, আর একটা গরিব লোককে বলছে, শোন আমি 5 স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে আসবো, তোর ওখানে বসে একটু খাবো, তুই একটু দেখাবি, ওইটা ছবি উঠবে আর আমি ওইটা একটু ছবি তুলবো। বাইরে থেকে 5 স্টার হোটেল থেকে রান্না করে নিয়ে চলে আসছে, একটু ছিঁড়ে মুখে দিচ্ছে আর দেখাচ্ছে মেয়েরা কত রান্না করছে, একটাও কিন্তু খায় না। ওটা মনে রাখবেন, টোটালটাই ভাওতা, গরিব মানুষকে অপমান করছে, গরিব মানুষকে অসম্মান করছে। আমি বিশ্ববাবুকে যে বিশ্ববাবু এই যে বিষয়টা, মানে দেখুন, মানে যারা শহুরে মধ্যবিত্ত তারা তো বোঝে গোটা বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক চলছে, কিন্তু একেবারে প্রান্তিক মানুষ যারা, তাদের মধ্যে কি এগুলো প্রভাব ফেলে? সে বিজেপি হোক বা তৃণমূল, যেই হোক না কেন? না, প্রান্তিক মানুষের মধ্যে এগুলো প্রভাব তেমন ফেলে না, কিন্তু রাজ্য রাজনীতিতে আমরা দেখেছি এটা নতুন ট্রেন্ড, যে প্রান্তিক, দলিত, পিছিয়ে পড়া মানুষের সঙ্গে বসলে সে যেন মনে করে যে আপনজন হওয়া যায়। রাজনীতিতে আপনজন বলে কিছু নেই, আসলে এরা বুঝে গেছে সবই হচ্ছে ভোট ভিক্ষা। আসলে কিভাবে ওই প্রান্তিক মানুষের কাছে গিয়ে বলবে যে আমি তোমাদেরই লোক, সেই কারণে এই ট্রেন্ডটা নতুন করে রাজ্য রাজনীতিতে চালু হয়েছে। তবে একটা কথা, যে অঞ্চলের কথা তুমি বললে, যদি দেখো সবরদের কথা, একটা সময় মহশ্বেতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন, এখনো সবর কল্যাণ সমিতি তারা রাজ্যের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখেছে। ওই প্রান্তিক মানুষের সবর কল্যাণের জন্য রাজ্য সরকার সবসময় এগিয়ে থাকে। আমি প্রান্তিক মানুষকে ভোটে নিয়ে আসার জন্য, ভোটের রাজনীতিতে নিয়ে আসার জন্য, তাদের কি চাওয়া পাওয়া আছে সেটা বোঝার জন্য ওই আলাদা করে গিয়ে তাদের বাড়িতে বসে খেতে হয় না।
কিন্তু একটা জিনিস এটা মাথায় রাখতে হবে তোমাকে, যে কোথাও যেন যদি এটা এতটা প্রচারের আলোতে না আসতো, এতটা মিডিয়া ফোকাস না করতো, তাহলে হয়তো রাজনৈতিক নেতারা খেতেন না। তিনি দিল্লি থেকে এলেন, এসে এখানে ওই প্রান্তিক মানুষের বাড়িতে খেলেন। এখানে একটা বোঝানোর চেষ্টা চলছে যে আমি তোমাদেরই লোক। না, কিন্তু বিষ্ণুবাবু এই ধারাটা যদি আমি এ রাজ্যের ক্ষেত্রে বলছি, এই রাজ্যের ক্ষেত্রে কোথাও গিয়ে মানে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ফটো অপ তৈরি করেছেন না, যেখানে আমরা এরকম দেখেছি শান্তিনিকেতনে গিয়েছেন, তিনি চা খেতে বসে পড়লেন, তিনি চা বানাচ্ছেন, দার্জিলিংয়ে এই বিষয়টা করেছেন। এই বিষয়টাই এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আরো অ্যাডাপ্ট করার চেষ্টা করছে নাকি? না, একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা কিন্তু ঘোষিত নয়। তিনি যে দার্জিলিং এ চা করবেন বা মোমোর দোকানে গিয়ে মোমো তৈরি করবেন, ঘোষণা নয়। আমরা এটা দেখেছি শান্তিনিকেতনে যখন গেছেন, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেছেন। এই যে একটা ঘোষিত আর একটা অঘোষিত, এই জায়গাটাই পার্থক্য করে দিচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানে একদম প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে চাইছেন, এটাকে নির্বাচনে ইমেজ বিল্ডিং এর একটা প্রসেস করছেন না। কিন্তু আগে থেকে যখন ঘোষণা করা হয় তখন মনে করা হয় যে পলিটিক্যাল পিআর স্ট্র্যাটেজি যেগুলো আছে তারই একটা ধাপ হচ্ছে এই প্রান্তিক মানুষের কাছে বা যারা খেটে খাওয়া মানুষ তাদের সঙ্গে মানে আপনি বলছেন বেস্ট স্ট্র্যাটেজি এটাই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারো একটা বাড়িতে ঢুকে খেতে বসে পড়লাম, এইটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি? না, আমি সেটা বলছি না। আমি বলছি এটাকে আমি আগে থেকে পয়েন্ট আউট করে বলছি আমি ওই প্রান্তিক মানুষের সঙ্গে দুপুরবেলা খাবো, এইটা আমি যে কত অমায়িক, আমি যে ওই মানুষের কাছাকাছি, যে আছে মাটির কাছাকাছি, সে কবির লাগিয়ে আমি কান পাতি আছি, ওই মাটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছানোর এটা কোনো পদ্ধতি নয়। তাহলে কিন্তু একইভাবে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই পরিযায়ীদের সঙ্গে দেখা করেছেন, সেখানে খাওয়া দাওয়াও করেছেন তিনি। না, আমি কিন্তু রাজনৈতিক ট্রেন্ডের কথা বলছি, কোন রাজনৈতিক দলের কথা বলছি না। সব রাজনৈতিক নেতারাই তো এটা করছেন। আমি এই যে রাজনৈতিক নেতাদের এই যে ট্রেন্ডটা, এটা শুধুমাত্র পলিটিক্যাল পাবলিক রিলেশন তৈরি করার জন্য, আর কিচ্ছু নয়। আচ্ছা, আমরা যেহেতু এই লাঞ্চ পলিটিক্সে রয়েছে, আমি আবারও এই জায়গা থেকে যে বিষয়টা যাব সেখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি এবং জিপি নাড্ডার খাওয়া দাওয়া, এই বিষয়টার ক্ষেত্রে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন। কিন্তু বিশ্ববাবু কোথাও গিয়ে এই যে মুখ্যমন্ত্রীর যে পলিটিক্যাল স্টাইল রয়েছে এবং বাকি নেতারা ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা কোথাও গিয়ে কি এই লাঞ্চ পলিটিক্সটা ঠিকঠাকভাবে দানা পাকতে পারছে না বলে আপনার মনে হয়? যেখানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি পরিষ্কার ডিফারেন্সিয়েট করছেন এইগুলোর থেকে। কেন ডিফারেন্সিয়েট করেছি তার কারণ বলছি। বেনিফিট কিন্তু যদি পাওয়ার হয়, কে মাটির মানুষ আর কে মানুষের থেকে দূরত্বে থাকে, কে বাংলাকে ভালোবাসে, বাংলার মানুষের কথা ভাবে, এটা কিন্তু এই প্রান্তিক মানুষ বুঝতে পারে। আসলে প্রত্যেকেই তো এই কাজগুলো বা যে গিমিক তৈরি করা, স্ট্র্যাটেজি ফর্ম করা করছে কেন? পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য, ভোটের রাজনীতির জন্য, যে এগুলো ব্যালট বক্সে কনভার্ট হবে কিনা। যেটা আপনি দেখেছেন এর আগে কেন্দ্রীয় নেতৃত্ব এসে যখন এইগুলা ঘটিয়েছে তখন কিন্তু ব্যালট বক্সে তার খুব একটা প্রভাব পড়েনি, বরং যার বাড়িতে গিয়ে খেয়েছেন দেখা গেছে পরবর্তীকালে মিডিয়া আবার তার কাছে গেলে বলেছে যে না আমাদের রান্না খাইনি এখানে, এরকম। অর্থাৎ এই যে স্ট্র্যাটেজি, একটা কসমিক সার্জারি করা, যে আমি ওখানে যাচ্ছি, এদের সঙ্গে বসে খাচ্ছি, মাটির থালায় খাচ্ছি, এটা আসলে আমাকে কতটা রাজনৈতিক ডিভিডেন্ড দেবে সেইটার চেষ্টা করেছে। এবং রাজ্য রাজনীতিতে এটা নতুন ট্রেন্ড, এই ঘরানা কিন্তু এখন চলছে। আচ্ছা, পরের ইস্যুতে আসি, বিশ্বদার সঙ্গে থাকুন। এসআইআর কেন্দ্রে আমরা জানি শুনানি চলছে এবং শুনানিয়ে তৃণমূল কংগ্রেসের বিস্তর আপত্তি রয়েছে। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস তার বিধায়করা যাচ্ছেন, হল্লাহাটি করছেন, শুনানি থেমে যাচ্ছে। কিন্তু ফরাক্কায় যেটা হলো মুর্শিদাবাদে, সেটা বেশ মানে চর্চার মতন বিষয়। তৃণমূলেরই বিধায়ক বিডিও অফিসে গিয়ে চিৎকার চেঁচামেচি তুলকালাম শুধু করছেন তা নয়, বিডিও অফিস ভাঙচুর করছেন এবং দিনে দুপুরে গুন্ডামির অভিযোগ করছে। দেখুন।
এবার চলুন এনাদের সঙ্গেই দোতলায় যাওয়া যাক, সেখানে কি চলছে একবার দেখি। এতক্ষণ যে ছবি দেখলেন তা হলো মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসের। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সেখানে চড়াও হন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু কেন? রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন করেছে, এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে। মানুষের হয়রানি রুখতে গিয়ে তাণ্ডব চালালেন বিধায়ক ও তার দলবল। লাঠে উঠল শুনানি, তাতে আরো হয়রানি বাড়ল সাধারণ মানুষের। বিডিও অফিসটাকে কি বিরোধীদের পার্টি অফিস ভেবে নিয়েছিলেন বিধায়ক? জনপ্রতিনিধি হিসেবে যে কাজটা তিনি করলেন তা গুন্ডামির থেকে কম কি? এসব দেখার পরও কমিশন চুপ করে থাকবে? মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বিশ্বজিৎ, প্রথম কথা, ধরা যাক আমাকে শুনানিতে ডেকেছে, আমি শুনানিতে দাঁড়িয়েছি, আমার সমস্যা হচ্ছে। তৃণমূল কংগ্রেস যদি আমার পাশে দাঁড়াতে চায়, যেখানে বলার সেখানে বলুন, কিন্তু যখন কোনো বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ নেতা এসে শুনানি বন্ধ করছেন, আমার দাঁড়িয়ে থাকার সময়টা কিন্তু বাড়ছে, হয়রানি হচ্ছে। আজকে বিডিও অফিস, সরকারের অফিস, রাজ্য সরকারের অফিস, রাজ্য সরকারের কর্মীর ওপরে যেভাবে তাণ্ডব চললো, মানে এটা কি অতি সক্রিয়তা? না দেখো, একটা কথা তো বলে দেওয়া ভালো পরিষ্কার করে, কোন জনপ্রতিনিধি আইন হাতে তুলে নিক এটা কাম্য নয়। কারণ আমাদের গণতান্ত্রিক রাজ্যে বা রাষ্ট্রে প্রতিবাদ বা প্রতিরোধ করার স্বাধীনতা আছে, যে কোনো নাগরিক করতে পারে, কিন্তু জনপ্রতিনিধি অনেক বেশি দায়িত্বশীল। এখন দেখো, একটা বড় অংশের মানুষ শুনানির পরে যে হ্যারাসমেন্ট সামনে পড়ছে, তাতে তাদের ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু জনপ্রতিনিধি কথা বলা উচিত নির্বাচন কমিশনের সঙ্গে, এবং নির্বাচন কমিশনের যে প্রতিনিধি আছে, যে এই যে ক্ষোভটাকে, হ্যারাসমেন্টটা কমানো যায় কি করে। সেই হ্যারাসমেন্টের প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে, এটা আমি নিশ্চিত। যে এত মানুষ যারা দীর্ঘদিন ধরে, অর্থাৎ কিন্তু বিষয়টা আপনার মনে হচ্ছে না এই যে কাণ্ডগুলো চলছে, এই গুন্ডামিতে হ্যারাসমেন্টটা আরো বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের? না, আমি তো সেই কথাই বলছি, যেখানে হ্যারাসমেন্ট মিনিমাইজ করার কথা ছিল, যে একইভাবে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বা মানুষকে কতটা স্বস্তি দেওয়া যায়। তারা যখন লাইনে দাঁড়াচ্ছে, শুনানির জন্য যাচ্ছে, একটা তাদের মধ্যে টেনশন রয়েছে, তারপরে তারা হ্যারাসমেন্টের আশঙ্কা, ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়াতে হচ্ছে, কেউ শারীরিক ভাবে হয়তো অসুস্থ, এই যে এতগুলো আশঙ্কা নিয়ে তাদেরকে যেতে হচ্ছে, সেখানে জনপ্রতিনিধি তাদের হয়ে কথা বলতে পারেন। মনে রাখতে হবে, এই জনপ্রতিনিধি কিন্তু পুরনো ভোটার তালিকাতেই নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু নতুন ভোটার তালিকাতে নির্বাচিত হননি। সুতরাং তারও দায়িত্ব রয়েছে যে নির্বাচন কমিশনকে সাহায্য করা। কিন্তু নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এমন বুথও আমরা দেখেছি যে 2200-র মধ্যে 1100 জনকে নতুন করে ডেকেছে শুনানির জন্য। এই পরিস্থিতিতে মনে হয় যে দায়িত্বটা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধিদের। তবে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ নয়। নির্বাচন কমিশন যেগুলো করছে, যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, সেই হ্যারাসমেন্টটা কিন্তু কমাতে হবে। হ্যারাসমেন্টটা মানুষ একদম ভালো চোখে দেখছে না, হয়তো একটু অতি সক্রিয় হয়েছে ঠিকই, কিন্তু তাদেরও একটা দাবি আছে, তাদের প্রতিরোধ আছে, প্রতিবাদ করার পথ আছে, সেইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ যে বিষয় নিয়ে চর্চা হচ্ছে, হ্যারাসমেন্ট কি না, অসুবিধে কি না, সেটা ঠিক জায়গায় ঠিক মতো জানানোই বাঞ্ছনীয়। এরকম অন্তত যদি অভিযোগ আসে যে শাসক দলের কোনো নেতা গিয়ে শুনানির প্রতিবাদে শুনানিই বন্ধ করে দিচ্ছেন, বা কোনো বিডিও অফিসে গিয়ে এই ধরনের গুন্ডামি চালাচ্ছেন, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য কি? প্রশ্ন তো উঠবে, প্রশ্ন থেকেই যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।